সূর্য তার ভাই ও মাকে নিয়ে গ্রামে আসে পুজো উপলক্ষে, কিন্তু পুজোর ঠিক প্রথম দিন থেকেই শুরু হয় অস্বাভাবিক মৃত্যু, যা গ্রামের পুরোহিত পর্যন্ত আটকাতে পারছে না। কারণ প্রথম যে মৃত্যু হতে দেখছে সেই আবার পরবর্তীতে মারা যাচ্ছে। কেন গ্রামবাসীরা দুজনকে গাছে বেঁধে পুড়িয়ে মারল, আর পূর্ণিমার রাতে পালানো সেই ছেলেটা আজও কেন ফিরল না? এমনই একাধিক প্রশ্ন, রহস্যময় টুইস্ট ও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এন্ডিং নিয়ে আজকের মিস্টিক হরর থ্রিলার মুভি ভিরুপাক্ষা। 1979 চন্দ্রগ্রহণের রাত। ভেঙ্কাটা চালাবর্তী নামের একটা লোক অগ্নিকুণ্ডের ঘেরা বানিয়ে তার মাঝে মৃত বাচ্চা মেয়েকে রেখে মন্ত্র পড়ে চলেছে। পাশে অদ্ভুত ভঙ্গিতে বসে ভেঙ্কাটার স্ত্রী শান্তি। হঠাৎ কোনো এক কারণে বাইরে দাঁড়িয়ে থাকা গরু ছাগলের দল ছুটতে শুরু করলো, যেন তারা কিছু অশনি সংকেত পেয়েছে। তখনই জঙ্গলের ভিতর মশাল হাতে ক্ষিপ্ত গ্রামবাসীদের এই দিকেই দৌড়ে আসতে দেখা যায়। ভেঙ্কাটা গভীর তন্ত্রবিদ্যায় ব্যস্ত, শান্তি কোনো শক্তির বশে থরথর করে কাঁপছে। গ্রামবাসীরা দরজা ভেঙে ঢুকলে সেখানকার অবস্থা দেখে চেঁচিয়ে বলল, এদের ব্ল্যাক ম্যাজিকের জন্যই গ্রামে বাচ্চারা মারা যাচ্ছে, নিয়ে চলে এদের। লাঠির একের পর এক আঘাত আছড়ে পড়ে ভেঙ্কাটার উপর। ভেঙ্কাটা কিন্তু থামল না, চোখ বন্ধ করে তখনও মন্ত্র আউড়ে চলেছে। গ্রামবাসীরা দুজনকে টানতে টানতে উঠোনের বড় বটগাছটার সাথে বেঁধে ফেলল। সেখানে উপস্থিত গ্রামের প্রধান থেকে শুরু করে মন্দিরের পুরোহিত। ভিড় ঠেলে ভেঙ্কাটার ছেলে ভৈরব ছুটে আসতে গেলে পঞ্চায়েত প্রধান হরিশ্চন্দ্র তাকে টেনে ধরে। গগন ফাটা চিৎকারে সারা গ্রাম কেঁপে উঠল। ভৈরব চোখের সামনে মা বাবাকে আগুনে পুড়তে দেখছে। ভয়ঙ্কর মৃত্যুর আগে শান্তি অভিশাপ দিয়ে যায়, আগামী পুষ্করার মধ্যে রুদ্রবনম গ্রাম শ্মশানে পরিণত হবে। এরপর পাশবিক চিৎকারের সাথে গ্রহণের রাত শেষ হলে পরের দিন সকালে গ্রামের লোকেরা কথা তুলল ভৈরবকে মেরে ফেলার, কারণ ওর মধ্যেও ভেঙ্কটের রক্ত বইছে। কিন্তু হরিশ্চন্দ্র সবাইকে থামিয়ে প্রস্তাব দেয় গ্রামের বাইরে অনাথ আশ্রমে ওকে ছেড়ে আসার, কারণ ওখানেই ও পড়াশোনা করে বড় হয়ে উঠুক। এরপর কেটে গেছে 12টা বছর, সময় 1991। গ্রামের শেষ প্রান্তের এই বাড়িটা এখন ভুতুরে বাড়ির নাম পেয়েছে। কেউ পা মারায় না। আজ রাতে সিদ্ধা ক্ষেত পাহারা দেবে। ক্ষেতের মাঝ বরাবর মাচা করা থাকে, ওখানে একটু জিরিয়ে নেয়। মাঝরাতে আচমকা একপাল কাকের ডাকে সিদ্ধা চমকে উঠল। এমন তো কোনোদিন হয় না। পরিবেশ কেমন ভারী হয়ে আসছে। কাকতাড়ুয়ার উপর বসে কাকটা তারও স্বরে ডাকছে। সিদ্ধা হ্যারিকেন নিয়ে জমির ভিতর ঢুকতেই কাকগুলো উঠতে শুরু করলে কাকতাড়ুয়ার উপর বসে থাকা কাকটা এক ঝাপটায় তার মাথার চুল উপড়ে উড়ে যায়। নিজেকে কোনো রকমের সামলে সিদ্ধা একভাবে সামনের দিকে তাকিয়ে কিছু একটা দেখার পর হ্যারিকেন ফেলে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলল। পরের দিন সকালে সিদ্ধার ছেলে এসে দেখে মাচার সামনে বাবার হ্যারিকেন এবং সাইকেলটা পড়ে আছে। সারা গ্রাম খুঁজে তাকে পাওয়া যায় না। অনেকদিন পর গ্রামে ফিরছে অনুসুয়া। এই গ্রাম তার জন্মস্থান। এই সূত্রে তার বোনের মেয়ে পার্বতীর সাথেও দেখা হয়ে যাবে। অনুসুয়ার সঙ্গে রয়েছে ছেলে সূর্য এবং তার ভাই রবি। সূর্য এই গ্রামে আসতে রাজি ছিল না, কিন্তু শ্রাবণ মাসে দেবীর পুজো উপলক্ষে ধুমধাম করে উৎসব হয়। আসছে শনিবার একাদশীর সকালে দেবীর বোধন, তাই উৎসবের দরকারি কাজ সামলানোর জন্য ডাক পড়ে সিদ্ধার। হরিশ্চন্দ্র তার খোঁজ করলে জানতে পারে সে বিগত 1 সপ্তাহ ধরে বাড়ি ফেরেনি, যার কারণে বাবার কাজের দায়িত্ব ছেলেকেই দেওয়া হয়। অনুসুয়া গ্রামে এসে সবার আগে পার্বতীর বাড়িতে উঠল। পার্বতী পরিবারের একমাত্র ছোট মেয়ে। ওর বাম কানে সমস্যা রয়েছে, শুনতে পায় না, মাঝের মধ্যেই ব্যথা ওঠে। চিকিৎসা অবশ্য চলছে, কিন্তু পুরোপুরি সেরে ওঠার জন্য তাকে শহর যেতে হবে। রাতে ক্ষেতের ধারে আড্ডা মারার সময় সূর্য একটা মেয়েকে মুরগি চুরি করে পালাতে দেখে ধরে ফেলে, আর এটাই ছিল নন্দিনীর সাথে তার প্রথম দেখা। সকালে হরিশ্চন্দ্রের বাড়িতে অনুসুয়াদের নিমন্ত্রণ ছিল। অনুসুয়া গ্রামের জন্য হরিশ্চন্দ্রকে একটা বড় জমির অংশ স্কুল তৈরি করার জন্য দান করে। আর এইখানে সূর্য জানতে পারে কাল রাতে যে মুরগি চুরি করছিল সে আসলে পঞ্চায়েত প্রধান হরিশ্চন্দ্রের মেয়ে নন্দিনী, যাকে প্রথম দেখাতেই সূর্যর ভালো লেগে যায়। তবে নন্দিনী ছোট থেকে অসুস্থ, মাঝের মধ্যে মৃগীর মতো ছটফট করে। তখন ইনজেকশন দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। বহুবার তাকে শহরে গিয়ে চিকিৎসা করাতে বলেছে, কিন্তু ভয় যেতে চায় না। গ্রামের ডাক্তার প্রতি সপ্তাহে বাড়ি এসে তাকে ইনজেকশন দিয়ে যায়।
নন্দিনীর একমাত্র প্রিয় বন্ধু সুধা। পাশের গ্রামের ছেলে কুমারের সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে। দুই গ্রামের কেউ যাতে জানতে না পারে তাই নন্দিনী ওদের দেখা করতে সাহায্য করে, কারণ বাড়ি থেকে ওদের সম্পর্ক কেউ মানতে চায় না। এইভাবে কিছুদিন যাওয়ার পর সূর্য নন্দিনীকে বিয়ের প্রস্তাব দিয়ে জানায় ওদের বাড়ি ফেরার সময় আসছে, তাই বিয়েতে সম্মতি থাকুক বা না থাকুক সে যেন ফিরে যাওয়ার আগে সূর্যকে জানিয়ে দেয়। এইভাবে দেবীর পুজোর দিন ঘনিয়ে আসে। পুরো গ্রাম উৎসবে মেতে উঠেছে। মেলা, আতশবাজি, বাচ্চাদের কোলাহলে গম গম করছে। কিন্তু সবার অগোচরে প্রত্যন্ত জঙ্গলের সিদ্ধার জ্ঞান ফেরে। ওর গোটা শরীরে এক অদ্ভুত বিষক্রিয়া হয়েছে। কতদিন এইভাবে পড়েছিল জানে না। খিদের চোটে সামনে পড়ে থাকা আপেলটা খেতে গিয়ে আচমকা দাঁত ভেঙে যায়। সিদ্ধা কিছুতেই বুঝতে পারছে না তার কি হয়েছে। হঠাৎ মনে হয় তাকে কেউ ডাকছে। মন্ত্রমুগ্ধের মতো আওয়াজ লক্ষ্য করে এগিয়ে চলল। গ্রামে প্রধান পুরোহিত দেবীর মন্দিরে পুজো শুরুর জন্য নারকেল ফাটাতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। নারকেলটা পচা, যা অশুভ ইঙ্গিত। তখনই গ্রামে প্রবেশ করে সিদ্ধা। ভিড়ের মধ্যে সবাই ওকে দেখে অবাক। সিদ্ধা সোজা মায়ের মন্দিরে প্রবেশ করে মুখ থেকে রক্ত উঠে মারা যায়। পুরো গ্রামে এই ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরাধনা শুরুতে দেবীর গৃহের মৃত্যু ঘোর অমঙ্গলের ইঙ্গিত, অর্থাৎ মন্দির এখন অপবিত্র। গ্রাম ও মন্দিরের ইতিহাসে এমন ঘটনা কখনো হয়নি, তাই প্রাচীন গ্রন্থের সাহায্য দরকার। এই মন্দির স্থাপনের সময় এর সম্পর্কিত বেশ কিছু নিয়ম ও আধ্যাত্মিক ব্যাপার এই গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছিল, তাই গ্রামে বা মন্দিরে কোনো বিপদ বা অঘটন ঘটলে গ্রন্থের প্রয়োজন পড়ে। পুরোহিত জানায় গ্রন্থ অনুযায়ী উৎসবের পর দেবী মন্দির থেকে প্রস্থান করেন, কিন্তু মন্দিরে মৃত্যু হওয়ার কারণে দেবী অপবিত্র হয়ে গেছেন, তাই তিনি প্রস্থান করতে পারবেন না, যেগুলো গ্রামে অমঙ্গল ও মড়কের সম্ভাবনা ডেকে আনে। তাই দেবীকে পবিত্র করে গ্রামের সকল মানুষকে বিপদ থেকে সুরক্ষা প্রদান করার জন্য একটাই উপায়, অষ্টদিক বন্ধন, কারণ মা অষ্টদেবীর স্বরূপ। তাই নিয়ম অনুযায়ী আজ সূর্যাস্তের পর ৮ দিনের জন্য গ্রাম ও মন্দির সম্পূর্ণ বন্ধ থাকবে। ৮ দিক দিয়ে ঘিরে দেওয়ার পর গ্রামে কারোর প্রবেশ ও প্রস্থান করা যাবে না। সাথে বাড়িতে যত মূর্তি, ছবি এবং পুজোর সরঞ্জাম রয়েছে সব মন্দিরে জমা করে নাগ বন্ধনে রাখতে হবে। এই ৮ দিন কোনো আরাধনা না করার জন্য যেহেতু নেগেটিভ শক্তির প্রভাব বাড়বে, তাই জন্য করা হচ্ছে অষ্টদিক বন্ধন। পুরোহিত সূর্যাস্তের আগে অর্থাৎ ৬টার মধ্যে গ্রামে যে অতিথিরা এসছে তাদের সবাইকে ফিরে যাওয়ার আর্জি জানায়, কিন্তু এত নিয়ম অভয়রাজু মানবে না। মেয়ের বিয়ের জন্য তাকে গ্রাম ছেড়ে যেতেই হবে, কিন্তু গোটা গ্রামবাসী গাড়ি ঘেরাও করে। এই নিয়ে ঝগড়া বাড়লে পুরোহিত হরিশ্চন্দ্র তাকে আটকায়, কারণ নিয়ম ভঙ্গ হলে এই গ্রামের প্রতিটা মানুষ মৃত্যুর শিকার হবে। অগত্যা অভয়কে মানতে হলেও সে পুরোহিতকে বলে, এমন একটা দিন আসবে যেদিন আপনি নিজেই অষ্টদিক বন্ধন ভাঙবেন, আর সেদিন আমার কথা মনে পড়বে। সব সমস্যার সমাধান হওয়ার পর কাজ তড়িঘড়ি শুরু হলে এই কদিন যাতে গ্রামবাসীদের খাদ্যাভাব না হয় তাই জন্য হরিশ্চন্দ্র প্রত্যেকের বাড়িতে দরকারি খাবার ও আনাজ পৌঁছে দেয়। এদিকে সূর্যের মন এখনও নন্দিনীর উত্তরের আশায়। তবে নন্দিনী সময় মতো বেরোতে গেলে গোটা শরীর কাঁপতে শুরু করলে চোখ উপরে উঠে শরীর বেঁকে যায়। টেবিলের উপর যত ওষুধ রাখা ছিল হাতের ঝটকায় সেগুলো পড়ে যায়। ডাক্তার চেক করে বলল ১/২ ঘন্টার মধ্যে ইঞ্জেকশন না দিলে নন্দিনীকে বাঁচানো যাবে না। গ্রামের বাইরে হসপিটালে একমাত্র এর ওষুধ পড়ে রয়েছে, কিন্তু সময় মতো সেখানে পৌঁছানো কি আদৌ সম্ভব? কারণ অষ্টদিক বন্ধন শুরু হওয়ার মুখে। ইতিমধ্যে মন্দিরে তালা পড়ে যায়। ডাক্তার ফোনে হসপিটালে খবর দিল হরিশ্চন্দ্রের বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়ার। ততক্ষণে রুদ্রভা নামের প্রান্তে ঝোলানো বোর্ড দেখে পাশের গ্রামের লোকরাও ভিড় জমিয়েছে। হরিশ্চন্দ্র তখন মেয়ের জন্য ওষুধ আনতে দৌড়চ্ছে। আর ওদিকে মাঝপথে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখে সূর্য সাহায্য করতে গেলে জানায় লোকটা হসপিটাল থেকে ওষুধ নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল, কারণ হরিশ্চন্দ্রের মেয়েকে ইমিডিয়েট ইঞ্জেকশন না দিলে মারা যাবে। এই কথা শুনে সূর্য মাকে এগিয়ে বাইক নিয়ে রুদ্রভনের দিকে রওনা দেয়। মন্দিরে ততক্ষণে নাগবন্ধনী পড়ে গেছে, সাথে অষ্টদিক বন্ধনও শেষের দিকে। হরিশ্চন্দ্র গ্রাম প্রান্তে দাঁড়িয়ে ওষুধের জন্য অপেক্ষা করছে। তাকে যেমন করেই হোক মেয়েকে বাঁচাতে হবে। আর তখনই অষ্টবন্ধনীর শেষ গণ্ডি দেওয়ার আগেই বাইক নিয়ে গ্রামে প্রবেশ করে সূর্য। ভাগ্যের জোরে হোক বা দেবীর আশীর্বাদ, নন্দিনী এই যাত্রায় বেঁচে যায়। কিন্তু প্রবলেম হলো সূর্য ৮ দিন গ্রামের বাইরে যেতে পারবে না। তাই এখন শুধু সময়ের অপেক্ষা।
সূর্যাস্ত হলে গোটা গ্রাম নিস্তব্ধ হয়ে আসে। একজনেরও বাইরে দেখা মেলে না। তবে এর মধ্যে সুধা কুমারের সাথে গ্রাম ছেড়ে পালানোর প্ল্যান করেছে। এটাই সুযোগ, কারণ ভয়ে গ্রামের বাইরে এখন কেউ বেরোবে না। নিঝুম গ্রামের পাহারাদারদের চোখ ধুলো দিয়ে সুধা অষ্টবন্ধনী পেরিয়ে পৌঁছল স্টেশনে। ওখানে কুমার টিকিট নিয়ে অপেক্ষা করছিল। ট্রেন আসলেই তারা পালিয়ে যাবে। সুধাকে দেখে কুমারের মুখে হাসি ফুটল। কুমার কথা দিল, আমি সর্বদা তোমার সাথে থাকব, ভয় পেও না, গ্রামের কেউ আমাদের আলাদা করতে পারবে না। আর তখনই ট্রেনের ধাক্কায় কুমারের শরীর দুখণ্ড হয়ে আলাদা হয়ে গেল। সুধা থরথর করে কাঁপছে, বাকশক্তি হারিয়ে ফেলেছে। আচমকা উঠে গ্রামের সেই অভিশপ্ত বাড়ি ফেলে সোজা হেঁটে চলল জঙ্গলের দিকে। বড় বটগাছটা এক বিশাল মৌমাছির চাক। সুধা মন্ত্রমুগ্ধের মতো ওই চাকে মুখ ঢুকিয়ে দাঁড়িয়ে পড়ল। এদিকে সকালে নন্দিনী সূর্যর সাথে দেখা করতে এলে সূর্য মনের কথা জানালে সে বলে, আজ নয়তো কাল সে মারা যাবে, শুধুমাত্র মায়ের স্মৃতি নিয়ে সে বেঁচে রয়েছে। এই বলে সূর্যর গলায় নন্দিনী মায়ের একটা লকেট পরিয়ে বলে, এটা সর্বদা কাছে রেখো, এটা তোমায় মনে করাবে যে আমি সর্বদা তোমার সাথে আছি। ওই সন্ধ্যায় পার্বতী ছেলেকে পড়াতে বসেছিল। আচমকা শুনতে পায় জঙ্গলের ভিতর কেউ কাঁদছে। গলাটা বড্ড চেনা। কৌতূহলী পার্বতী আওয়াজ লক্ষ্য করে হাতে টর্চ নিয়ে জঙ্গলে ঢুকে দেখে সুরি কাঁদছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই সুরি কিছু না বলে দা দিয়ে নিজের গলা কেটে ফেলে। পার্বতী আচমকাই ঘটনা দেখে ভয় চেঁচিয়ে উঠলে গ্রামবাসীরা সামলায়। গ্রামে এমন ঘটনা আগে ঘটেনি, তাই বাকিদের এটা আত্মহত্যা মনে হলেও পুরোহিতের মনে খটকা লাগে। সকালে পার্বতী সেলাইয়ের কাজ করছিল। মাথায় ঘুরছে কাল রাতের সেই ঘটনা। কোনো কিছুতেই মন বসছে না। মন্ত্রমুগ্ধের মতো সোজা উঠে ঘরের ভিতরে দেওয়ালে ঝোলানো বড় ছুঁচটা আচমকা ডান কানের ভিতর ঢুকিয়ে দিল। সূর্যকে বলেছিল, তোর আর নন্দিনীর বিয়ে হলে আমি পায়ে হেঁটে মায়ের মন্দিরে দর্শনে যাব। সেটা কথাই রয়ে গেল। দিদি আর ফিরল না। পুরোহিতের কাছে গোটা গ্রামবাসী চিন্তা প্রকাশ করে যে গ্রামে কি ঘটছে। পুরোহিত বলে, পার্বতীর মৃত্যুর কারণ দুটো। প্রথমত, সে কানের যন্ত্রণায় খুব কষ্ট পেত, যার কারণেই হয়তো ব্যথা সহ্য করতে না পেরে নিজেকে মেরে ফেলেছে। আর দ্বিতীয়ত, গ্রামের অষ্টদিক বন্ধন কেউ ভেঙেছে। কিন্তু গ্রামবাসীরা এর মধ্যে তো কোথাও যায়নি, তাই বন্ধন ভাঙার প্রশ্নই ওঠে না। অভয় হঠাৎ প্রশ্ন করল, পার্বতীর দাহ কোথায় করা হবে? কারণ গ্রামের বাইরে যাওয়ার রাস্তা তো আপনারা বন্ধ করে দিয়েছেন। পুরোহিত কিছুক্ষণ ভেবে বললেন, গ্রামের উত্তর কোণে যে ভাঙা বাড়ি রয়েছে সেখানেই পার্বতী ও সুরিকে দাহ করা হবে। কথাটা শুনে সবাই আঁতকে ওঠে, কারণ আজ থেকে 12 বছর আগে ওই বাড়ির কাছে ভেঙ্কটা ও শান্তিকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। তাই হরিশ্চন্দ্র নির্দেশ দিল গ্রামের প্রতিটা বাড়ি চেক করতে, যে গ্রাম ছেড়ে কেউ বেরিয়েছে কিনা। সেই মতো প্রতিটা বাড়ি চেক করলে তেমন কিছু নজরে পড়ে না, শুধুমাত্র সুধার বাড়ি বাদে। সুধা স্নান করতে গেছে এই বলে বাড়ির লোক ব্যাপারটা চেপে যায়। অবশেষে পার্বতীর সৎকার অভিশপ্ত বাড়িতেই করা হলে সূর্য খেয়াল করে পার্বতীর ডান কানে রক্ত, অর্থাৎ সে ডান কানে ছুঁচ ঢুকিয়েছে, কিন্তু ওর প্রবলেম তো বাম কানে ছিল। তাই ব্যথার জন্যই যদি ছুঁচ ঢুকিয়ে থাকে তাহলে সেটা ডান কানে ঢোকানোর তো কথা নয়। কথাটা সূর্য ডাক্তারকেও জানায়। তখনই বাড়ির গাছে অনেকক্ষণ ধরে বসে থাকা কাকটা কর্কশ আওয়াজ করে কিছু দূরে এসে গ্রামের সীমানায় পড়ে যায়। সেখানে বসে থাকা এক অঘরীর এটা নজরে পড়লে কাকের পায়ে লেগে থাকা মাটি স্পর্শ করে কিছু ভিশন দেখতে পায়। তখনই তিনি শঙ্খনাদ বাজাতে শুরু করলে পুরোহিত থামিয়ে বলে, এটা গ্রাম, কোনো শ্মশান নয় যে মৃত্যুর শঙ্খনাদ বাজাচ্ছেন। অঘরী কোনো উত্তর না দিয়ে গ্রামের অষ্টবন্ধন রেখা স্পর্শ করে প্রতিটা মৃত্যুর ঝলক দেখতে পায়। উচ্চস্বরে অঘরী বলে উঠল, এই গ্রামের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, তাই অষ্টদিক বন্ধন সরিয়ে ফেলতে হবে, নাহলে গ্রামে মড়ক লাগবে। যদি এই বন্ধন তোমাদের প্রাণ বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে থাকে তাহলে এখনো পর্যন্ত গ্রামে 4 জনের মৃত্যু কেন হলো, এর কোনো উত্তর আছে? কথাটা শুনে সবাই চমকে ওঠে, কারণ এখনো পর্যন্ত গ্রামে 2 জনেরই মৃত্যু হয়েছে। এই কথা বলে অঘরী চলে যাওয়ার পর পাশের গ্রামের লোকেরা দূর থেকে দাঁড়িয়ে তারাও তল্পিতল্পা গুটিয়ে পালিয়ে গেল। কিন্তু অঘরীর কথা সূর্যের মনে প্রশ্ন তোলে। পার্বতীর মৃত্যু সাধারণ নয়, তাই ডাক্তারকে নিয়ে সুরির ব্যাপারে তদন্ত করতে বেরিয়ে পড়ে। সুরি গ্রামে দুধ দেয় এবং একজনের থেকে ভোর 4টের সময় দুধ সংগ্রহ করত। কিন্তু যেদিন ও মারা যায় সেদিন দুধ নিতে আসেনি, অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার মাঝে সুরির কিছু একটা হয়েছিল।
সুরি দুধ সংগ্রহ করার জন্য মন্দির আসতে গেলে মাঝের জঙ্গলটা পার হতে হয়। সেই মতো ওরা জঙ্গলে ঢুকলে পাশের ডোবা থেকে পচা গন্ধ পেয়ে দাঁড়িয়ে পড়ে। সেখানে প্রথমে নজর যায় দুধের ক্যানের ঢাকনার উপর। এরপর লোক এসে ডোবা থেকে উদ্ধার করল সুরির সাইকেল। সবাই যখন ডোবা খুঁড়তে ব্যস্ত, সূর্যর নজর পড়ে জঙ্গলের সাইডে সুধার ব্যাগের উপর। এই ব্যাগটা নিয়ে সে কুমারের সাথে দেখা করতে যেত, তাই ব্যাগটা ওর বড্ড চেনা। তখনই সূর্য ব্যাগ আনতে গেলে দেখে ঝোপের মধ্যে পড়ে রয়েছে পচা গলা সুধার লাশ। ধীরে ধীরে গ্রামবাসীদের ভিড় জমতে শুরু করে। সূর্য ডাক্তারকে সাইডে এনে বলল, অষ্টদিক বন্ধন সত্যি ভাঙা হয়েছে। সুধার ব্যাগ থেকে 2টো টিকিট পেয়েছি। অষ্টবন্ধনের দিন পাশের গ্রামের ছেলে কুমারের সাথে ও ট্রেনে পালাতে চেয়েছিল, কিন্তু না পালিয়ে কেন ফিরে এলো এই প্রশ্নের উত্তর একমাত্র কুমার জানে। তাই লোভার স্টেশন মাস্টারকে ফোন করে খবর নিলে জানতে পারে ওই রাতে একটা ছেলের বডি রাজামন্দ্রী মর্গে পাঠানো হয়েছে। সূর্য সেই মতো রবিকে ফোন করে কনফার্ম করে যে মর্গের ওই লাশ কুমারের, অর্থাৎ অঘরীর কথা সত্যি। সূর্য পুরোহিতকে সম্পূর্ণ ঘটনা জানিয়ে বলে, অষ্টদিগ্বন্ধনের প্রথম রাতে সুধা কুমারকে চোখের সামনে মরতে দেখে। এরপর যখন ও জঙ্গলের ভিতর আত্মহত্যা করতে আসে তখন ওই পথ দিয়ে সুরি যাচ্ছিল। তাই জঙ্গলে সুধাকে বাঁচাতে ঢুকলে ওর মর্মান্তিক মৃত্যু দেখে সুরি পরবর্তীকালে পার্বতীর সামনে নিজের গলা কাটে, এবং ওর মৃত্যু দেখার পর পার্বতীর সাথেও একই জিনিস ঘটে। অর্থাৎ যারা প্রথম মৃত্যু হতে দেখছে তারাই পরবর্তী টার্গেট হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, পার্বতীর মৃত্যু প্রথম কে দেখেছে? তখনই সূর্যর মনে পড়ে সে যখন হরিশ্চন্দ্রের বাড়ি গিয়েছিল তখনই নন্দিনী বলেছিল সে পার্বতীর সাথে দেখা করতে যাবে, অর্থাৎ পরবর্তী টার্গেট নন্দিনী। তখনই দেখা যায় নন্দিনীকে জঙ্গলে একা যেতে। গ্রামের একজন তাকে ডাকলেও কোনো ভ্রুক্ষেপ করে না। সৌভাগ্যবশত ওর সাথে সূর্য দেখা হলে রুদ্ধশ্বাসে জঙ্গল পেরিয়ে সূর্য সেখানে পৌঁছলে দেখে ওই ভুতুড়ে বাড়ির পরিত্যক্ত কুঁয়োতে নন্দিনী ঝাঁপ দিচ্ছে। তবে সময় থাকতে সূর্যকে বাঁচিয়ে বাড়ি আনতেই নন্দিনীর মৃগীর দৌরাত্ম শুরু হয়। কেন জানি না নন্দিনীর হাব ভাব এবারে একটু অন্যরকম লাগছিল। তাকে চাবি ধরিয়ে শান্ত করা হলেও পুরো গ্রামবাসীর মনে ত্রাসের সৃষ্টি হয়। পুরোহিতের মনে পড়ে যায় আজ থেকে 12 বছর আগে শান্তির অভিশাপের কথা। তিনি বলেন, যেদিন সুধা অষ্টদিক বন্ধন ভেঙেছে সেই রাতেই গ্রামের উত্তরের বাড়িতে এক অশুভ শক্তি জেগে উঠেছিল। সাথে গ্রামে যে কজন মারা গেছে প্রত্যেকের দাহ ওই বাড়িতেই করা হয়েছে, এমনকি নন্দিনীও আজ সেখানে গেছিল, যা শুরু হয়েছে 12 বছর আগে দেওয়া শান্তির অভিশাপের কারণে। তাই এখন গ্রাম বাঁচানোর উপায় একমাত্র প্রাচীন গ্রন্থেই লেখা আছে। সূর্য এতক্ষণে জিজ্ঞেস করলো, আচ্ছা ডাক্তার, 12 বছর আগে কি হয়েছিল আমায় একটু বলো তো। ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, সেইবার গ্রামে এক মহামারী ছড়ায়। প্রতি ঘন্টায় বাচ্চারা মারা যাচ্ছিল। পুরো গ্রাম শ্মশানে পরিণত হয়। চিতা জ্বালানোর জায়গা পাওয়া যাচ্ছিল না। ওই সময় ভেঙ্কটাচলাপতির পরিবারই গ্রামে আসে। তারা একদম গ্রামের সীমানায় থাকতে শুরু করে, আর তেমনভাবে কারোর সাথেই মিশত না। যখন বাচ্চাদের মৃত্যুর কারণ চিকিৎসা করেও কিছু সুরাহা পাওয়া যায় না, তখন প্রাচীন গ্রন্থের সাহায্য নেওয়া হয়, যেখানে পুরোহিত আমাদের বলেন গ্রামে কোনো অশুভ শক্তির প্রভাব নেমে এসছে, যার কারণে মৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে। কিন্তু ওই রাতে সিদ্ধা ভেঙ্কাটাকে এক মৃত বাচ্চার দেহ নিয়ে বাড়ি ঢুকতে দেখে। কৌতূহলী সিদ্ধা ভেঙ্কাটাকে তন্ত্র সাধনা করতে দেখলে পুরো গ্রামে ছড়িয়ে দেয় যে ভেঙ্কাটা এবং ওর স্ত্রী ব্ল্যাক ম্যাজিক করছে। এমনিতেই পুরো গ্রাম বাচ্চাদের মৃত্যুর কারণে বিপর্যস্ত ছিল, ফলে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে, যার ফলপ্রসূ স্বামী স্ত্রীকে বাড়ির উঠোনে বটগাছে বেঁধে পুড়িয়ে মেরে ফেলা হয়। কিন্তু এই ঘটনার কদিন পর থেকে গ্রামবাসীরা রাত হলেই বাড়ি থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেত। এমনকি কয়েকজন বাড়িটায় মেয়ের আত্মা ঘুরতে দেখেছে বলে দাবি জানায়। আত্মার আবির্ভাবের কারণে পুরোহিত শান্তি হোম করে সারা জীবনের মতো ওই বাড়ি বন্ধ করে দেয়। তারপর থেকেই ওর আশেপাশে কেউ যায় না। সবটা শোনার পর সূর্য বুঝে যায় গ্রামের বর্তমান ঘটনার সব উত্তর ওই বাড়িতেই আছে। তাই রাত হতেই ডাক্তারকে নিয়ে বাড়ির তালা ভেঙে সেখানে প্রবেশ করে। সারা বাড়ি এখনো একইভাবে পড়ে আছে। সর্বত্র কাঁচের শিশি, বিচিত্র ছবি ও টেবিলে রাখা দুর্লভ কিছু বই। সূর্য টেবিলের উপর ধুলোর ছাপ দেখে বুঝতে পারে সেখান থেকে কোনো বই সরানো হয়েছে। সেখানে এক গুপ্ত লকারের ভিতর থেকে ভেঙ্কাটার পরিবারের ছবি সহ একটা ডায়েরি পায়।
যেখানে অথর্ববেদ নিয়ে বেশ কিছু রিসার্চ লেখা ছিল। অথর্ববেদ অনুযায়ী এনার্জি বা শক্তি সৃষ্টির মূল উৎস, তেমন আত্মাও এক প্রকার শক্তি, তাকে শেষ করা না গেলেও কন্ট্রোল করা যায়। মানুষের মৃত্যুর পর চোখ 6 ঘন্টা জীবিত থাকে, আর এই চোখের মাধ্যমে মৃত মানুষকে জীবিত করার এক অদ্ভুত তান্ত্রিক উপায় নিয়ে ভেঙ্কাটা নতুন প্রয়োগ করছিল। কিন্তু পুরো রহস্য উন্মোচন হওয়ার আগেই গ্রামবাসী তাদের মেরে ফেলে। তাহলে এখন সবথেকে বড় প্রশ্ন, ভেঙ্কাটার ছেলে কোথায়? কারণ সম্ভবত সেই বাবার মৃত্যুর বদলা নিচ্ছে। এদিকে পুরোহিত প্রাচীন গ্রন্থের লেখনী দেখে জানায় অভিশাপ থেকে বাঁচার একটাই উপায়, সবার আগে 6 ফুটের একটা কাঠের বাক্স জোগাড় করে নন্দিনীকে তার মধ্যে বন্দি করতে বলে, কারণ অশুভ শক্তি এখন ওর মধ্যে রয়েছে। নন্দিনী সহ এই বাক্স গ্রামের উত্তরের বাড়িতে রেখে গ্রহণ শুরু হলে প্রত্যেক গ্রামবাসীদের সেখানে রক্ত উৎসর্গ করতে হবে, আর ঠিক গ্রহণ শেষ হওয়ার আগে আগুন লাগিয়ে নন্দীকে মেরে ফেললে তবেই অশুভ শক্তির বিনাশ হবে। এই কথায় হরিশ্চন্দ্র বিরোধ করে, কারণ এই সবের জন্য তার মেয়েকে সে হারাতে চায় না। তখন অভয় রুখে দাঁড়ায়, কারণ নিয়ম সবার জন্য এক। এর আগেও গ্রামকে বাঁচাতে মানুষদের পুড়িয়ে মারতে কেউ দ্বিধাবোধ করেনি, তাহলে আজ সব নিয়ম প্রধানের জন্য কেন পাল্টে যাবে? অভয়ের এই কথা উপস্থিত লোকদের মধ্যে আগুন লাগানোর জন্য যথেষ্ট ছিল, ফলে হরিশ্চন্দ্রের লোকদের সাথে বাকিতে ঝামেলা লাগে। কয়েকজন নন্দিনীকে জোর করে তুলে আনতে গেলে সূর্য সময় মতো পৌঁছে হুঙ্কার দিয়ে বলে শুয়ে থাকতে নন্দিনীকে কারো স্পর্শ করার সাহস নেই। এখন ডাক্তার নন্দিনীকে ইঞ্জেকশন দিয়ে 8 ঘন্টা অজ্ঞান করে রাখবে, আর সঠিক সময়ের আগে সূর্য সমাধান খুঁজে নন্দিনী সহ গ্রামবাসীদের রক্ষা করবে। কিন্তু এর জন্য তাকে গ্রামের বাইরে যেতে হবে। পুরোহিত তাকে মানা করল না, কারণ এমনিতেই অষ্টদিক বন্ধন ভাঙা হয়েছে। তবে চন্দ্রগ্রহণের আগেই ওকে কাজ সম্পন্ন করতে হবে, না হলে গ্রামের মড়ক কেউ আটকাতে পারবে না। অবশেষে যাত্রা শুরু হতেই আসলো বিপত্তি, কারণ পাশের গ্রামের লোকেরা রাস্তা অবরোধ করে জানায় রুদ্রভা নামের কাউকে তাদের এলাকায় ঢুকতে দেবে না, কারণ এতে মহামারী হোক বা ব্ল্যাক ম্যাজিক সেটা তাদের গ্রামে ছড়িয়ে পড়বে। কিন্তু সূর্য সব বাধা পেরিয়ে এগিয়ে চলে। তাকে আটকানোর চেষ্টা করলে একজন সাপের দংশনে মারা যায়, ফলে আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে। সূর্য এসে পৌঁছয় সেই অনাথ আশ্রমের স্কুলে, যেখানে ভৈরব বড় হয়েছিল। সেখানকার কেয়ারটেকারের থেকে জানতে পারে এটা আগে স্কুল ছিল, কিন্তু এখন সে আর মালিকের পরিবার শুধুমাত্র থাকে। সূর্য মালিকের সাথে দেখা করে রুদ্রভা নামের গ্রামের কথা জানালে মালিকের মনে ভয়ের সঞ্চার হয়, সাথে মনে পড়ে যায় পুরনো স্মৃতি। আজ থেকে 12 বছর আগে হরিশ্চন্দ্র ভৈরবকে এখানে রেখে যায়। ভৈরব আর বাকি 5টা বাচ্চাদের থেকে একদম আলাদা ছিল, সারাক্ষণ মন্ত্র আউড়ে যেত, অদ্ভুত ছবি আঁকত, কারোর সাথেই মিশত না। প্রতি রাতে ও আশ্রম থেকে কাউকে না বলে পালিয়ে ভোরে আবার ফিরে আসত। কেউ জানতো না যে ও কোথায় যায়, জিজ্ঞেস করলে কোনো উত্তর দিত না, যার কারণে সবাই ওকে ভয় পেত। ওর বয়স তখন 15। আশ্রমের কাজের দিদি পূর্ণিমা রাতে ভৈরবকে অর্ধনগ্ন হয়ে জঙ্গলের দিকে যেতে দেখে, কিন্তু কয়েক ঘন্টা পর ভৈরব না ফিরলে শুরু হয় তল্লাশি। মাঝরাতে ভৈরবকে ফিরতে দেখে আশ্রমের মালিক মারতে গেলে মন্ত্র বলে ভৈরবকে পঙ্গু করে দেয়। তারপর থেকে ওনার এই অবস্থা। তবে ওই দিন ভৈরব যে শেষবারের মতো আশ্রম ছেড়ে বেরিয়ে যায়, তারপর কেটে গেছে 7 বছর, আজও সে ফেরেনি। সূর্য আরও বিশদ জিজ্ঞেস করলে জানতে পারে ভৈরব প্রতি পূর্ণিমার রাতে 10টার পর জঙ্গলের পশ্চিম কোণে গিয়ে ভোর 4টের মধ্যে ফিরে আসত। এটা থেকে সূর্য অনুমান করে আশ্রমের পশ্চিম কোণে ঝিল পেরিয়ে জঙ্গলে প্রবেশ করতেই দেখে এটা অঘরীদের এলাকা। তারা প্রত্যেকে শিবের সাধনায় বিলীন। সেখানে সূর্য সবাইকে জিজ্ঞেস করলেও কারোর কাছে ভৈরবের ব্যাপারে জানা ছিল না। কিন্তু অঘরী তাকে শত্রু মনে করে মন্ত্র প্রয়োগ করলে সূর্যের উপর কোনো প্রভাব পড়ে না। তারা অবাক হয়ে যায় অঘরী মন্ত্রের এত প্রভাব থাকার পরেও সূর্যের মতো একজন সাধারণ মানুষ কিভাবে কাবু হলো না, যার কারণে সবাই ওকে মারতে গেলে সেই অঘরী বাবা এসে তার প্রাণ বাঁচায়। তিনি পুরো দলকে জানায় সূর্য আমাদের শত্রু নয়, বরং রুদ্রবনাম থেকে বিপদে পড়ে আসা একজন শরণার্থী। এরপর সূর্য ওনাকে জানায় গ্রামে যে ব্যক্তি প্রথম মৃত্যু হতে দেখছে সেই আত্মহত্যা করছে। কথাটা শুনতে অঘরী চমকে ওঠে, বলে এটা অথর্ববেদের এমন এক প্রাচীন পশুতন্ত্রবিদ্যা যার প্রয়োগ নরসংহারে করা হতো, আর যে এটা করছে সে গুহার এমন এক জায়গায় থাকবে যেখানে আলো বাতাস কিছুই প্রবেশ করে না। এই পশুতন্ত্রের প্রয়োগ খুবই মারাত্মক,
যেখানে গুপ্ত সাইন ও ছবি ব্যবহার করে সম্পূর্ণ বিধি জানতে হয়, আর একটা ছোট্ট ভুল মৃত্যুর কারণ হতে পারে। এরপর গুহার একদম কেন্দ্রে আসলে অঘরী অনুভব করে এটাই সেই জায়গা যেখান থেকে ভৈরব গ্রামে পশুতন্ত্র প্রয়োগ করেছে। কিন্তু শত চেষ্টার পরেও ভৈরবের কোনো খোঁজ না পেলে ঘেরাবন্দির গুপ্ত স্থান থেকে একটা প্রাচীন গ্রন্থ পায়, যেটাকে দেখতে অবিকল গ্রামের মন্দিরের গ্রন্থের মতো। অঘরী গ্রন্থ স্পর্শ করে গ্রামে দেবীমার ভিশন দেখতে পেলে অবাক হয়ে বলে, গ্রামে মন্দিরের বইয়ের সাথে এটা পাল্টে দেওয়া হয়েছে, আর এটাই মায়ের আসল গ্রন্থ। অর্থাৎ গ্রামে অষ্টদিক বন্ধন প্রয়োগের পুরো প্ল্যানিং ভৈরবের, যা গ্রামের পুরোহিত অজ্ঞাত অবস্থায় করে ফেলেছে। কিন্তু এই নরসংহার বন্ধ করতে হলে তাদের যেমন করেই হোক ভৈরবকে খুঁজে বের করতে হবে। সূর্যের নজর পশুতন্ত্র প্রয়োগের স্থানের পাশে রাখা একটা ছোট্ট ব্যাগের উপর গেলে সেটা থেকে একটা পরিচয়পত্র পায়, যা দেখে সূর্য চমকে ওঠে। আর এইখানে রিভিল হয় সুধার প্রেমিক কুমার আসলে ভেঙ্কাটার ছেলে ভৈরব, যে বাবা মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামের উপর পশুতন্ত্র প্রয়োগ করেছে। অর্থাৎ ওরা যাকে খুঁজছিল সে আগেই মারা গেছে। ইতিমধ্যে অঘরী ভয়ে বলে ওঠে, এ কোনো সাধারণ জিনিস নয়। ভৈরব স্বইচ্ছায় নিজের প্রাণ বলিদান দিয়ে ওর আত্মা এখন অন্য কারো শরীরে প্রবেশ করেছে প্রতিহিংসা পূরণের জন্য। পুরাণ মতে অষ্টদিক বন্ধন মানব শরীর ছাড়া কোনো আত্মার পক্ষে ভাঙা সম্ভব নয়। তাই ভৈরব কুমার সেজে সুধার সাথে মিথ্যে প্রেমের নাটক করে এবং ওই রাতে ওর চোখের সামনে ট্রেনে আত্মহত্যা করে ভৈরবের আত্মা সুধার মধ্যে প্রবেশের মাধ্যমে গ্রামের অষ্টদিক বন্ধনের গণ্ডি খণ্ডন করেছিল। আর এইভাবেই সুধার মৃত্যুর পর ভৈরবের আত্মা পশুতন্ত্রবিদ্যার জন্য চোখের মাধ্যমে নিজের শরীর পরিবর্তন করে নন্দিনীর মধ্যে প্রবেশ করেছে, যাতে নন্দিনীকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার পর গ্রামে নরসংহার শুরু হয়। কিন্তু ভৈরব এই প্রাচীন গ্রন্থ পেল কিভাবে? তাহলে কি গ্রাম থেকে কেউ এতদিন তাকে সাহায্য করে আসছে? অঘরী বলে, শুধু সাহায্য নয়, সে ভৈরবের আত্মাকে কাবু করে নরসংহারের জন্য ব্যবহার করছে। তাহলে এখন একটাই উপায়, গ্রহণ শেষ হবার আগে গ্রামে পৌঁছে সঠিক মানুষকে খুঁজে বের করে তাকে আটকাতে হবে, না হলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে। এদিকে গ্রামে তোড়জোড় পড়ে গেছে নন্দিনীকে বাক্সবন্দি করার। হরিশ্চন্দ্রের কথা কেউ শুনছেই না। গ্রামবাসীরা নন্দিনীকে বাক্সে বন্দি করতে বদ্ধপরিকর হয়ে উঠলে হঠাৎ অভয় সবাইকে থামতে বলে, কারণ এতদিন গ্রামের লোকেরা নিজেদের বাঁচানোর জন্য অন্যের জীবন নিয়েছে, কিন্তু সূর্য নিজের প্রাণের কথা চিন্তা না করে গ্রাম ও নন্দিনীকে বাঁচাতে একাই গেছে। তাই ছেলেটার উপর বিশ্বাস না থাকলেও তার ভালোবাসার উপর আছে, তাই ধৈর্য রেখে সবাইকে ওর জন্য অপেক্ষা করতে বলে। তবে পুরোহিত জানিয়ে দিলেন, গ্রহণ শুরু হলে গ্রামে যারা বাঁচতে চায় তাদের রক্ত উৎসর্গ করতে হবে। সূর্য বেঁচে ফিরলেও কোনো লাভ নেই, কারণ গ্রন্থের নির্দেশ অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। ফলে সবাই নন্দিনীকে বাক্সে বন্দি করে বেরিয়ে পড়ে ভেঙ্কাটার পরিত্যক্ত বাড়ির উদ্দেশ্যে। ততক্ষণে সূর্য অঘরীর সাথে গ্রামের দিকে রওনা দিয়েছে। তিনি বলেন, অঘরীতন্ত্র প্রয়োগ করলে অন্যান্য মন্ত্র কিন্তু কাজ করে না। তাহলে তোমার শরীরে এই তান্ত্রিক শক্তির প্রভাব থেকে বাঁচলো কি করে? নিশ্চয়ই তোমায় কোনো অলৌকিক শক্তি প্রোটেক্ট করছে। তখনই ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তবে কোনো দৈবিক শক্তির কারণেই হোক বা সৌভাগ্য, দুজনেই বেঁচে যায়। কিন্তু পাশের গ্রামের লোকেরা এসে পড়লে সমস্যা আরও বেড়ে উঠল। তখন সূর্য অঘরীকে রুদ্রভানাম যেতে বলে একাই সবার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইতিমধ্যে গ্রামে নন্দিনীকে ঘিরে তিলের গণ্ডি কেটে রক্ত উৎসর্গ করা শুরু হয়ে গেছে। ডাক্তার, অভয়, রাজু এরা না চাইতেও রক্ত দিতে বাধ্য হয়। অঘরী ততক্ষণে গ্রামে এসে মায়ের মন্দির পুনরায় খুলে দিলে এই সুযোগে সূর্য রুদ্রভানামের অষ্টদিক বন্ধন টোপকে ঢুকে পড়ায় পাশের গ্রামের লোকেরা থেমে যায়। তারা ভয়ে কেউ আসতে চায় না। তখন সূর্য সবাইকে থামিয়ে পুরোহিতকে জানায়, গ্রামের প্রাচীন গ্রন্থ পাল্টে দেওয়া হয়েছিল, আর নন্দিনীকে জ্বালিয়ে দেওয়া কোনো সমাধান নয়। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে, কারণ সকলে রক্ত উৎসর্গ করার কারণে সবাই ভৈরবের পশুতন্ত্রের শিকার হয়ে পড়েছে। এখন অঘরীর পক্ষেও আটকানো সম্ভব নয়। তবে সে ভৈরবের আত্মাকে ছলনার মধ্যে রাখতে পারবে। আর এই সময়ের মধ্যে সূর্যকে খুঁজে বের করতে হবে গ্রামের মধ্যে কে সেই ব্যক্তি যে ভৈরবকে সাহায্য করছে, কারণ সূর্যই হলো আসল ভীরুপাক্ষ যে রুদ্রভানামকে রক্ষা করবে। সূর্য লক্ষ্য করে সকল গ্রামবাসীদের মধ্যে একমাত্র হরিশ্চন্দ্র সেখানে উপস্থিত নেই।
অর্থাৎ সেই আসল লোক যে এতদিন ধরে ভৈরবকে সাহায্য করছে। সূর্য আর এক মুহূর্ত সময় নষ্ট করল না, সোজা চলে যায় হরিশ্চন্দ্রের বাড়ি। সূর্য সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজে। গ্রহণ প্রায় পূর্ণ হতে চলেছে, বক্সটা কাঁপছে। অঘরী নিজেও জানে না কতক্ষণ আটকে রাখতে পারবে। অন্ধকার ঘরে সূর্যের পায়ে লেগে জল ভরা পাত্রটা পড়ে যেতেই লক্ষ্য করল উঁচু জায়গা থেকে জল নিচে পড়ার যেমন আওয়াজ হয়, মেঝে থেকে ঠিক ওই রকম আওয়াজ আসছে। সূর্য মেঝের শতরঞ্জি সরাতেই দেখে একটা গুপ্ত দরজা, ভিতরে সোজা নেমে গেছে সিঁড়ি। সূর্য গুপ্ত সিঁড়ি হয়ে নামলে নজর পড়ে মৃত মুরগির দেহ, দেওয়ালে আঁকা পশুতন্ত্রের নিয়মাবলী এবং সাথে কয়েকটা 1980 সালের বাচ্চাদের কলেরায় মৃত্যুর পেপার কাটিংস। টেবিলে ধুলোয় মাখা একটা পুরনো ছবি রাখা। কি মনে করে সেটা হাতে নিয়ে ধুলো সরাতেই সূর্য আঁতকে ওঠে। সেখান থেকে বেরিয়ে উপরের ঘরে বসে কাঁদতে থাকা হরিশ্চন্দ্রকে কনফ্রান্ট করলে রিভিল হয় এই ঘটনার সব থেকে বড় রহস্য। হরিশ্চন্দ্র বলে, ওই রাতে ভেঙ্কাটাকে স্ত্রী সহ জ্বালিয়ে দেওয়ার পর আমরা ভৈরবকে অনাথ আশ্রমে রেখে আসি। ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু কিছুদিন পর গ্রামের লোকেরা জানায় ওই বাড়ি থেকে নাকি মেয়ের কান্নার আওয়াজ আসছে। তাই পুরোহিতকে নিয়ে যেদিন ওই বাড়িতে শান্তি পুজো করতে যাওয়া হয়, তখন শুনতে পাই বাড়ির ভিতরে ঝুমুরের শব্দ। কাউকে কিছু না বলে আমি একা বাড়িতে ঢুকে দেখি এক কোণে একটা বাচ্চা মেয়ে ভয়ে কাঁপছে। আমি বুঝে পাই না এটা কে। তখনই ওর হাতে ধরে থাকা ছবি দেখে জানতে পারি ভেঙ্কাটার ভৈরব বাদেও একটা মেয়ে ছিল। গ্রামবাসীরা যদি জানতে পারতো এটা ভেঙ্কটার মেয়ে, তাহলে একেও মেরে ফেলবে, তাই ওকে লুকিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আমার দূর সম্পর্কের মারা যাওয়া বোনের মেয়ের পরিচয় দিয়ে ওকে মানুষ করি। আদর করে নাম রেখেছিলাম নন্দিনী। অর্থাৎ ভেঙ্কাটার মেয়ে নন্দিনী এতদিন গ্রামে থেকে ভৈরবকে সাহায্য করে এসছে, আর সবকিছুর শুরু হয়েছিল হরিশ্চন্দ্রকে দিয়ে, যখন সে ভৈরবকে অনাথ আশ্রমে রেখে এসেছিল। মন্দিরের প্রাচীন গ্রন্থ পাল্টে দেওয়া থেকে শুরু করে গ্রামে 4 জনের মৃত্যু, এই সব কিছুর জন্যই আসলে নন্দিনী দায়ী। ইতিমধ্যে নন্দিনী ক্ষমতা বলে বাড়ির সেই বটগাছে আগুন লাগিয়ে দেয় যেখানে বাবা মাকে বেঁধে মেরে ফেলা হয়েছিল, আর আজ সেই আগুনের দিকে এগিয়ে চলেছে গোটা গ্রামবাসী। সূর্য সেখানে পৌঁছে নন্দিনীকে বাধা দেওয়ার চেষ্টা করে, তাকে বোঝায় গ্রামবাসীরা যা করেছিল সবটাই তোমার বাবার থেকে বাঁচার জন্য, কারণ সে ব্ল্যাক ম্যাজিক করে বাচ্চাদের মেরে ফেলতে চেয়েছিল। আর এইখানে রিভিল হয় আরও একটা রহস্য। ঘটনা ফিরে যায় সেই সময় যখন ভেঙ্কাটা তার পরিবার নিয়ে প্রথম গ্রামে আসে। শান্তি তখন প্যারালাইজড। ডাক্তার বলেছিলেন ওষুধের মাধ্যমে তাকে সুস্থ করা সম্ভব নয়। ভেঙ্কাটা সংসারের সব কাজের সাথে শান্তির দেখাশোনা করত। ডাক্তারের হাল ছেড়ে দেওয়ার পরেও ভেঙ্কাটা চেষ্টার কোনো কমতি রাখেনি। তাই সে অথর্ববেদের সমস্ত তন্ত্রের ব্যাপারে রিসার্চ করতে শুরু করে এবং জানতে পারে কিভাবে এনার্জিকে কন্ট্রোল করে ব্যবহার করা যায়। এইভাবেই অথর্ববেদের সমস্ত মন্ত্র বলে ভেঙ্কাটা একটা তান্ত্রিক যন্ত্র তৈরি করে শান্তির গলায় পরিয়ে রাখে তাকে সুস্থ করার জন্য। কিন্তু এর একটা খারাপ দিক ছিল, কারণ এই তান্ত্রিক যন্ত্র অশুভ শক্তিকেও আকর্ষণ করত। তার জন্য ভেঙ্কাটাকে কিছু নিয়মবিধি সময় মতো পালন করতে হতো। অথর্ববেদ অনুযায়ী কোনো মানুষের মৃত্যুর কয়েক ঘন্টা পরেও তার অঙ্গ জীবিত থাকে, আর ষষ্ঠ ইন্দ্রিয়ের মধ্যে চোখ সবথেকে গুরুত্বপূর্ণ। তাই নিয়মবিধি এবং তন্ত্রবিদ্যার মাধ্যমে যদি মানুষের চোখকে মিডিয়াম বানিয়ে কোনো আত্মাকে সেই মৃত শরীরে প্রবেশ করানো যায়, তাহলে সে পুনরায় জীবিত হয়ে উঠবে। সেই রাতে ভেঙ্কাটা এমনই এক পরীক্ষা করার জন্য মর্গ থেকে একটা মৃত বাচ্চার লাশ জোগাড় করে তাকে জীবিত করে তোলার চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত গ্রামবাসীরা সমস্ত জিনিস দেখার পর কিছু না বুঝেই পুরো গ্রামে বাচ্চাদের কলেরায় মৃত্যুর কারণ হিসেবে ভেঙ্কাটা ও শান্তি ব্ল্যাক ম্যাজিক করছে বলে সন্দেহ করে তাদের জ্যান্ত জ্বালিয়ে দেয়। ছোট্ট নন্দিনী সেদিন লুকিয়ে বাবা মায়ের মৃত্যু চোখের সামনে দেখার পর অজ্ঞান হয়ে যায়। যখন জ্ঞান ফিরল তখন সব শেষ। এরপর 8 দিন বিনা জল খাবারে প্রচণ্ড শরীর খারাপ নিয়ে এই ঘরেই সে পড়েছিল। তারপর একদিন গ্রামের পঞ্চায়েত হরিশ্চন্দ্র নন্দিনীকে বাঁচিয়ে নিয়ে যায়। সময়ের সঙ্গে বেড়ে ওঠার সাথে নন্দিনী লক্ষ্য করে গ্রামবাসীদের মধ্যে বিন্দুমাত্র তার পরিবারের মৃত্যুর জন্য অনুতপ্ত ছিল না। এর কিছু বছর পর ভৈরব দেখা করতে আসে। সে এতদিন জানতো না যে দাদা বেঁচে আছে। এই সম্বলটাই হয়তো দরকার ছিল।
তাই দুজন বাবা মায়ের মৃত্যুর বদলা নেওয়ার জন্য পশুতন্ত্রের সাধনা শুরু করে। সবার আগে প্ল্যান অনুযায়ী গ্রামের মন্দিরের প্রাচীন গ্রন্থের সাথে পশুতন্ত্র বইয়ের পাতা পাল্টে দেওয়া হয়। সেদিন গ্রামবাসীরা কিছু না ভেবেই নন্দিনীর পবিত্র মন্দিরের মতো বাড়িকে শ্মশান বানিয়েছিল, আর এখন সে নিজের আত্মাহুতি দিয়ে এই গ্রামকে শ্মশান বানাতে চায়। সব শোনার পর সূর্য বলে, এই গ্রামকে শেষ করতে হলে সবার আগে আমাকে মারতে হবে, আর আমি জানি তুমি সেটা করতে পারবে না, তাহলে তোমার মায়ের ওই তান্ত্রিক যন্ত্র আমায় দিতে না। এই বলে সূর্য পেটে ছুরি ঢুকিয়ে নিজেকে মেরে ফেলতে চাইলে সূর্যের জন্য নন্দিনীর মধ্যে এক টুকরো বেঁচে থাকা ভালোবাসার টানে ওকে বাঁচাতে গণ্ডি ছেড়ে বেরিয়ে আসে। আর দ্বিতীয় কোনো উপায় না থাকায় এই সুযোগে সূর্য নন্দিনীকে খুন করে, যার জন্য পশুতন্ত্র বিধি ভঙ্গ হয়, কারণ নন্দিনীকে নিজের আত্মাহুতি দেওয়ার প্রয়োজন ছিল, আর সূর্য সেটা বিফল করে। সূর্যর কোলে লুটিয়ে পড়ল নন্দিনীর প্রাণহীন দেহ, আর নন্দিনী মারা যাওয়ার সাথে পুরো গ্রাম শ্মশান হওয়ার হাত থেকে বাঁচল। সময়ের সাথে সূর্য নন্দিনীর পরিবারের সাথে হওয়া অনাচারের ব্যাপারে গ্রামের সবাইকে জানায় এবং তাদের ভুলের প্রায়শ্চিত্তর জন্য ভেঙ্কাটার বাড়ির জায়গায় বাচ্চাদের স্কুল বানাতে বলে, কারণ অশিক্ষা সবথেকে বড় অভিশাপ। আর তখনই সূর্যের হাতের তান্ত্রিক বিদ্যার যন্ত্রের সাথে সূর্যের চোখে এক অদ্ভুত পরিবর্তন আসে, আর এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। এই তো গেল একের পর এক টুইস্ট, কিন্তু গল্পের নাম বিরূপাক্ষ কেন? বিরূপাক্ষ বা বিরূপাক্ষা, বিরূপা শব্দের অর্থ যার কোনো আকার বা রূপ নেই, এবং আকশার অর্থ চোখ। বিরূপাক্ষকে একাধারে শিব ঠাকুরের ত্রিনয়ন বলা হয় এবং সাথে শিবের আরেক অবতার হিসেবেও পূজিত হয়। আর পুরো গল্পে চোখের কি গুরুত্ব ছিল সেটা আশা করি এখন তোমাদের বুঝতে অসুবিধা নেই। তো আজকের মতো বিদায়।